হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন চাইনিজ ড্রামার গল্প নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলকে এই রকম মজার মজার গল্প পাওয়ার জন্য। তো চলো শুরু করছি। গল্পের শুরুতেই আমাদের শেনগুয়ান কোম্পানির কথা বলা হয়, যেখানে এইটা বলা হয় শেনগুয়ান কোম্পানি যখন প্রথম পাবলিক হয়েছিল তখনই ওই কোম্পানি বিভিন্ন রকম ক্রাইসিসের সম্মুখীন হয়েছিল। তাই পাবলিক ওদের কোম্পানির বাইরে এটাও প্রোটেস্ট করছিল যে আমাদেরকে আমাদের টাকা ফেরত দিয়ে দাও। এখানে আর একজন মহিলাকে আমরা দেখতে পাবো যে তার পার্টনারকেই বলছিল শেনগুয়ান কোম্পানি শেষ, তার সঙ্গে আমরা জিয়াওকেও শেষ করে ফেলেছি, কিন্তু এখন ওর মেয়েকে আমাদেরকে খুঁজে বের করতে হবে যাতে এই সমস্যাটাকে গোড়া থেকেই নির্মূল করা যায়। এদিকে আমরা জিয়াও এর মেয়ে চুশিয়াকে দেখব, যে তখন এই ড্রামার মেন লিড ইয়ানশুর সঙ্গে ছিল। ইয়ানশু ওকে বলছিল যে এখন থেকে তোমাকে রক্ষা করার দায়িত্ব আমার, কিন্তু ওদের কথা শেষ না হতে হতেই সেই মহিলার পাঠানো কিছু লোক ওখানে চলে আসে। ইয়ানশু তখন ওদের সঙ্গে ফাইট করতে শুরু করে এবং চুশিকে বলতে থাকে তুমি এখান থেকে পালিয়ে যাও, তোমাকে যেন এরা ধরতে না পারে। চুশিও ইয়ানশুর কথা মতো ওখান থেকে অনেক দূরে পালিয়ে যায় এবং অন্ধকার রাস্তার মধ্য দিয়ে দৌড়াতে দৌড়াতে সে তার বাবার কথা মনে করতে থাকে। তার বাবা তাকে এইটাই বলছিল যে এখন থেকে আমি আর তোমাকে রক্ষা করতে পারবো না। এইসব কথা ভাবতে ভাবতে চুশিয়া রাস্তার ওপর পড়ে যায় আর এর ফলেই ওর মেমোরি লস হয়ে যায়। তার তো এটাও মনে ছিল না যে তার নিজের নাম কি বা সে কোন পরিবার থেকে বিলং করে। আর এখান থেকে সিনটা কাট হয়ে একদম 15 বছর পরের ঘটনা দেখানো হয়, যেখানে চুজির লাইফে সমস্ত কিছুই পরিবর্তন হয়ে গেছিল। তাকে একটা পরিবার দত্তক নিয়েছিল, তার নতুন করে নামও রেখেছিল ডিংডং। একদিন তার অ্যাডপটিভ মাদার তাকে একটা খুব বয়স্ক লোকের সঙ্গে বিয়ে দিতে চাইছিল এবং ওর মা সেই লোকটিকে বলছিল চুজি আমার দত্তক নেয়া মেয়ে, তাই আমি ওকে যা বলবো সেটাই ওকে করতে হবে, তুমি একদম চিন্তা করো না, তোমার সঙ্গেই ওর বিয়ে হবে। চুজি যখন তার মায়ের কাছ থেকে এই ব্যাপারটা জানতে পারে সে তো অবাক হয়ে যায়। এদিকে সেই লোকটি মানে মিস্টার ওয়াং চুজির হাত ধরে বলছিল তুমি এত রাগ কেন করছো, কিছুক্ষণের মধ্যেই তো আমরা একটা পরিবার হতে চলেছি। তখন চুজি আরোই রেগে বলে তুমি আমার গ্র্যান্ডপার বয়সী, তুমি আমাকে বিয়ে করার কথা কি করে ভাবতে পারো। এইটা বলেই চুজি ওখানে থাকা জল মিস্টার ওয়াং এর মুখের দিকে ছুঁড়ে দেয়। তারপরে সে তার কাজের জন্য বেরিয়ে যায়। ওর মা যখন ওকে আটকানোর চেষ্টাও করছিল, চুজি বলে তুমি আমার আসল মা নও, তাই আমার লাইফ কন্ট্রোল করার চেষ্টাও করো না। এদিকে আমরা ইয়ানশুকে দেখব যে তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে এটাই জিজ্ঞাসা করছিল আমি তোমাকে যেই ব্যাপারে ইনভেস্টিগেশন করতে বলেছিলাম সেই ব্যাপারে কি তুমি কিছু খোঁজ নিয়েছো। তখন ওর অ্যাসিস্ট্যান্ট ওই দিক থেকে বলে ও সেই ছোট্ট মেয়েটার ব্যাপারে যে 15 বছর আগে হারিয়ে গেছিল, হ্যাঁ আমি তার ব্যাপারে খোঁজ নিয়ে দেখেছি, আর তারপর এইটাও জানতে পেরেছি তাকে একজন মহিলা দত্তক নিয়েছে এবং তার নাম ডিংডং রেখেছে। ওই মেয়েটা এখন একটা হোটেলে ক্লিনার হিসেবে কাজ করে। এরপর চুজিয়াকে আমরা সেই হোটেলে দেখতে পাবো যেখানে সে কাজের জন্য গিয়েছিল। চুজিয়া তার কাজের প্রথম দিনই অনেক লেট করে গেছিল, তাই ওর বস ওকে ফোন করে খুব বকা দিচ্ছিল এবং ওকে জিজ্ঞাসাও করছিল যে ওর রুমটা ক্লিন করেছে নাকি। চুজিয়া তখন বলে যে হ্যাঁ আমি করেই দিচ্ছি, কিন্তু তারপর চুজিয়া লক্ষ্য করে ও যেই রুমটা ক্লিন করতে এসেছে সেই রুমের বাথরুম থেকে কেউ স্নান করে বেরিয়ে আসছে। এটা দেখে চুজিয়া ঘাবড়ে গিয়ে বিছানায় উঠে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে। বাথরুম থেকে যে বেরিয়ে আসে সে আর কেউ নয়, সেটা ইয়ানশু ছিল। ইয়ানশু রিসেপশনে ফোন করে রুম সার্ভিসের জন্য বলে এবং রুম নাম্বার বলে তার রুমটা পরিষ্কার করে দিয়ে যেতে বলে। রুম নাম্বার শুনেই তো চুজিয়া বুঝতে পারে ও ভুল রুমে চলে এসছে। ঠিক তখনই চুজিয়াকে তার মা ফোন করে। ফোনের রিংটোন শুনেই ইয়ানশু বুঝতে পারে কম্বলের নিচে কেউ আছে। কম্বল সরানোর পর সে চুজিয়াকে দেখতে পায়। চুজিয়া তখন এতটাই ঘাবড়ে ছিল কোনো রকম সরি বলেই ওখান থেকে দৌড়ে পালায়। ওর এইরকম বিহেভ দেখে ইয়ানশু তো খুবই রেগে যায়। সে তাই তার অ্যাসিস্ট্যান্টকে বলে আমি হোটেলের মালিকের কাছে ওই মেয়েটার নামে কমপ্লেন করব, ও কি করে আমার পারমিশন ছাড়া আমার রুমে ঢুকতে পারে। ওরা দুজন যখন এইসব কথাবার্তাই বলছিল তখনই ওরা আবারও চুজিয়ার গলার আওয়াজ পায় যে সাহায্যের জন্য চিৎকার করছিল। আসলে ওর মা এবং মিস্টার ওয়াং ওকে ধরার জন্য দৌড়াচ্ছিল। ওর মা ওকে এটাই বলছিল তুমি এরকম পালাচ্ছ কেন, তোমাকে আজকেই মিস্টার ওয়াং এর সঙ্গে এঙ্গেজমেন্টটা সেরে ফেলতে হবে। চুজিয়া এতে না বলছিল, কিন্তু একটা সময় ওর মা এবং মিস্টার ওয়াং ওকে দুদিক থেকে ঘিরে ফেলে। ওদের হাত থেকে বাঁচতে গিয়ে পা ফসকে চুজিয়া সুইমিং পুলেই পড়ে যায়, যেটা দেখে ওর মা মিস্টার ওয়াংকে বলে চুজিয়াকে সাহায্য করতে, কিন্তু মিস্টার ওয়াং সুইমিং করতে জানতোই না, যেটা দেখে ইয়ানশুই সুইমিং পুলে ঝাঁপিয়ে পড়ে যাতে সে চুজিয়াকে হেল্প করতে পারে। সুইমিং পুলে পড়ার পরই চুজিয়ার আগের কিছু স্মৃতি মনে পড়তে শুরু করে। এইদিকে ইয়ানশু চুজিয়াকে অনেক ডাকাডাকি করছিল, কিন্তু চুজিয়ার কিছু সাড়া পাচ্ছিল না দেখে ও চুজিয়াকে কিস করে যাতে সে এইভাবে চুজিয়ার জ্ঞান ফেরাতে পারে।
এরপর ইয়ানশু যখন চুজিয়াকে নিয়ে জল থেকে বেরিয়ে আসছিল তখনই চুজিয়ার মুখে চুজিয়া নামটা শোনে। এইটা শোনার পর ইয়ানশু চুজিয়াকে তার সঙ্গে তার বাড়িতে নিয়ে যায়। পরে যখন চুজিয়ার জ্ঞান ফেরে আমরা দেখতে পাবো যে ও ইয়ানশুর হাত কামড়ে ধরে রেখেছিল। তারপরে যখন সে তার নিজের জামা কাপড় পরিবর্তন দেখে তখন সে অনেকটাই ঘাবড়ে যায় এবং ইয়ানশুর থেকে অনেকটা দূরেই সরে আসে। ওকে এইরকম আচরণ করতে দেখে ইয়ানশু বলে, এত ভয় পাওয়ার দরকার নেই, বাড়ির কাজের লোককে দিয়ে তোমার জামা কাপড় পরিবর্তন করিয়েছি। এরপর ইয়ানশু চুজিয়াকে একটা পেনড্রাইভ দেখিয়ে জিজ্ঞাসা করে, এটা কি তোমার? তখন চুজিয়া বলে, হ্যাঁ এটা তো আমারই। ইয়ানশু ওকে একটা রাস্তার কথা জিজ্ঞাসা করে বলে, তুমি কি এই রাস্তায় কখনো গেছো? তখন চুজিয়া বলে, আমি জানি না কেন আজকেই হঠাৎ করে ওই রাস্তার কথা আমার স্মৃতিতে আসছে, যেখানে ছোটবেলায় আমি শুধু দৌড়েই যাচ্ছিলাম এবং কিছুটা দৌড়ানোর পর আমি পড়েও যাই। তারপরে কি হয়েছিল সেগুলো আমার মনেই নেই, তো তখন আমার মাথায় শুধু চুজিয়া নামটাই ঘুরছিল। এগুলো শোনার পর ইয়ানশু বুঝেই যায় যে ওই আসলে চুজিয়া। তাই সে চুজিয়াকে বলে, ফাইনালি আমি তোমাকে খুঁজেই পেলাম। তারপরে ইয়ানশু চুজিয়াকে তার আসল পরিচয়ের ব্যাপারে সবকিছু খুলে বলে, যেগুলো শোনার পর চুজিয়া বলে, সত্যিই যদি আমি সেঙ্গুয়ান ফ্যামিলি থেকে বিলং করি তাহলে তুমি কে? ইয়ানশু বলে, আমি তোমার বাবার বন্ধু। তোমার বাবাই তোমাকে আমার হাতে তুলে দিয়ে গেছিল যাতে আমি তোমাকে প্রোটেক্ট করতে পারি, আর তুমি আমাকে আঙ্কেল বলেই ডাকতে পারো। চুজিয়ার আঙ্কেল বলতে কোনো সমস্যা ছিল না, কিন্তু একটু আগে যে ব্যাপারটা হয়েছিল, মানে ইয়ানশু যে ওকে কিস করেছিল তার বেলা কি হবে? এই কিসের কথা মনে করে ওরা দুজনেই একটু অকওয়ার্ড ফিল করে। ইয়ানশু বলে, ওই ব্যাপারটা নিয়ে কিছু ভাবার দরকার নেই, ওটা আমি শুধুমাত্র তোমাকে সাহায্য করার জন্য করেছিলাম, আর কিছুই নয়। চুজিয়া ইয়ানশুকে বলে, আমি ওই পরিবারে ফিরে যেতে চাই যাতে আমার বাবার নিরপরাধ হওয়ার প্রমাণ খুঁজে বের করতে পারি। কিন্তু এতে ইয়ানশু তখনই না বলে দেয় এবং এটাও বলে, তোমাকে আমি বিদেশে পাঠাবো পড়াশোনা করার জন্য। ইয়ানশুর কথায় চুজিয়া অনেকটাই রেগে যায় এবং বলে, প্রথমে আমার ওই অ্যাডপটিভ মা আর তারপর তুমিও, সবাই আমার লাইফ কেন কন্ট্রোল করতে চাইছো? এগুলো বলতে বলতেই চুজিয়া উঠে যাচ্ছিল, কিন্তু ওর হাত লেগে একটা কাঁচের শিশি পড়ে ভেঙে যায়। এরপর চুজিয়া নিজেও ইয়ানশুর উপরে পড়ে যায় আর ইয়ানশু সেই ভাঙা কাঁচের উপর। এতে ইয়ানশুর হাতে অনেকটা চোট লেগে যায়। চুজিয়া তবুও সেঙ্গুয়ান ফ্যামিলিতে ফিরে যাওয়ার জন্য জেদ ধরে বসেছিল। এইটা দেখে ইয়ানশু অনেকটাই রেগে যায় এবং অ্যাসিস্ট্যান্টকে বলে, কালকেই একে সেঙ্গুয়ান ফ্যামিলিতে পাঠানোর ব্যবস্থা করো। পরের দিন ইয়ানশু এবং তার অ্যাসিস্ট্যান্ট মিলে চুজিয়াকে সেঙ্গুয়ান বাড়ির বাইরে ছাড়তে যায়, যেখানে ও চুজিয়াকে বলে দিচ্ছিল, এই পরিবারে কিন্তু সবাই সবার শত্রু, তাই তোমাকে এখানে অনেক সাবধানে থাকতে হবে, কারণ আমি তোমাকে এখানে প্রোটেক্ট করতে পারবো না। চুজিয়া তখন বলে, তুমি এতদিন পর্যন্ত আমার জন্য অনেক কিছুই করেছো, তার জন্য তোমাকে ধন্যবাদ। এইটা বলেই চুজিয়া বাড়ির ভেতরে চলে যায়। এদিকে ইয়ানশু তার অ্যাসিস্ট্যান্টকে একটা লোক ঠিক করতে বলে, যে চুজিয়ার ওপর নজর রাখবে, যাতে এই পরিবারে থাকার পরেও চুজিয়ার কোনো ক্ষতি না হয়। পরে সে নিয়ে আমরা চুজিয়াকে দেখবো যে ম্যানেজারের সঙ্গে যাচ্ছিল। আসলে ও এখানে কাজের লোক হিসেবেই ঢুকেছিল। ম্যানেজার ওকে কাজের লোকেদের হেড হংবুর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এরপর ম্যানেজার চুজিয়াকে এই পরিবারের লোকেদের ব্যাপারে বলে দিচ্ছিল। তারপর সে এটাও বলে, লেফট সাইডে যে রুমটা আছে সেটা মিস জুয়ানের, যে আমাদের বসের মেয়ে। রাইট সাইডে যে রুমটা আছে সেটা মিস শিয়ার, যে আমাদের বসের গ্র্যান্ডডটার। এই বাড়িতে তুমি সেকেন্ড ফ্লোর পর্যন্ত যেতে পারো, কিন্তু থার্ড ফ্লোরে মোটেও যাবে না, কারণ ওখানে যাওয়া বারণ আছে। এগুলো বলেই তো ম্যানেজার চলে যায়। চুজিয়া ভাবে থার্ড ফ্লোরেই তাহলে তার বাবা মায়ের রুম আছে, যেখানে গেলেই সে কিছু প্রমাণ খুঁজে পেতে পারে। ঠিক তখনই ছাদ থেকে জিয়া নেমে আসে, যাকে দেখে চুজিয়া একটু নার্ভাসই ফিল করছিল। কিন্তু জিয়াকে ও কোনো গ্রিটিংস করেনি দেখে জিয়া ওকে বলে, তুমি আমাকে গ্রিটিংস কেন দাওনি? তার মানে তো তুমি কোনো ম্যানারই জানো না। তখন চুজিয়া নিজেকে সামলে নিয়ে বলে, তুমি সিঁড়ি থেকে নামার সময় বারবার ঘড়ি দেখছিলে, তার মানে তুমি যেখানে যাচ্ছিলে তার জন্য তোমার অনেকটা দেরি হয়ে গেছে, এজন্যই আমি তোমাকে কিছু বলে তোমার সময় নষ্ট করতে চাইনি। চুজিয়ার কথায় জিয়া অনেকটাই ইমপ্রেস হয়ে যায়। ততক্ষণে ম্যানেজার ওখানে চলে এসেছিল, তাই জিয়া ম্যানেজারকে বলে, আজ থেকে চুজিয়াকে আমার কাজের শিডিউলের ব্যাপারে সবকিছু বলে দাও, যাতে আজ থেকে ওই আমার সব কাজ করে দেয়। সেই দিন রাতে অনেক দেরি হয়ে যাওয়ার পরেও চুজিয়া তার কাজই করছিল। আসলে ও এজন্যই অপেক্ষা করছিল যাতে সবাই নিজেদের রুমে চলে গেলে ও থার্ড ফ্লোরে চলে যাবে। ওকে কাজ করতে জিয়ার হাজব্যান্ড ওনশিনও দেখে। ওনশিন আসলেই একজন প্লে বয়, তাই চুজিয়াকে দেখার পরেও ওর মাথায় খারাপ বুদ্ধিই ঘুরছিল। এরপর চুজিয়া যখন থার্ড ফ্লোরের দিকেই যাচ্ছিল, ওনশিনও ওকে ফলো করছিল। চুজিয়া তার বাবা মায়ের রুমে গিয়ে দেখে এই রুমটা এখন কেউ ইউজ করে না, এবং টেবিলে থাকা ওর বাবা মায়ের ছবি থেকে এটা শিওর হয় এটাই তার মা বাবার রুম। এখানে চুজিয়ার পাস্টের কিছু স্মৃতিও মনে পড়ে, যেখানে ওরা একটা সুখী পরিবার ছিল।
চুজিয়া যখন এইসব কথাগুলোই ভাবছিল তখনই একটা বিয়ারের বোতল ভেঙে যাওয়ার ফলে ও পেছন দিকে তাকায় এবং ওয়েনশিনকে দাঁড়িয়ে থাকতে দেখে। ওয়েনশিন যখন বুঝতেই পারে চুজিয়া ওকে দেখে ফেলেছে তখন সে চুজিয়ার ওপর জোর করতেই শুরু করে। তখন চুজিয়া কোনো রকম নিজেকে বাঁচানোর জন্য ওয়েনশিনকে একটা লাথি মেরেই ফেলে দেয়। তারপর সে ওয়েনশিনের ফোনটা তুলে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। রাতে যখন জিয়া ফিরে আসে এবং সে তার স্বামীকে হুইল চেয়ারে বসে থাকতে দেখে তখন তো সে খুবই রেগে যায় এবং ওয়েনশিন কেন হুইল চেয়ারে বসে আছে সেই ব্যাপারে জিজ্ঞাসা করে। এখানে ওয়েনশিন তো চুজিয়ার ব্যাপারেই খারাপ কথা বলতে শুরু করে যে ওর জন্যই আমার এরকম হয়েছে। ঠিক তখনই মিস হংবো চুজিয়াকে নিয়ে ওখানে চলে আসে এবং জিয়াকে বলে এখানে চুজিয়ার কোনো দোষই নেই, তোমার স্বামী চুজিয়ার সঙ্গে খারাপ ব্যবহার করছিল, সেখান থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্যই চুজিয়া এরকম কিছু করেছে। ওর কথা শুনে জিয়া তার হাজবেন্ডকে কিছু না বলে উল্টে চুজিয়াকেই বকতে শুরু করে এবং সে তো চুজিয়াকে থাপ্পড়ও মারতে চাইছিল। কিন্তু তখনই ওখানে মিস চুয়ান চলে আসে। এখানেই জিয়া এবং চুয়ানের কথাবার্তা থেকে আমরা বুঝতে পারবো ওদের মধ্যে একটুও মিলই নেই। চুয়ান এসে হংবো এবং চুজিয়াকে নিজেদের কাজে ফিরে যেতে বলে। ওখান থেকে চলে যাওয়ার আগে চুজিয়া জিয়াকে বলে তোমার হাজবেন্ডের বিরুদ্ধে আমার কাছে কিছু প্রমাণ আছে। এরপর জিয়া চুজিয়ার সঙ্গে আলাদা করে কথা বলে, যেখানে চুজিয়া বলে তোমার হাজবেন্ড যে তোমার উপর চিট করছে তার ব্যাপারে আমার কাছে প্রমাণ আছে, কারণ এখন তোমার হাজবেন্ডের ফোনটা আমার কাছে আছে এবং তোমারও বাইরে অ্যাফেয়ার আছে। তুমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলে তখন তোমার হাতে ওয়েডিং রিং ছিল, কিন্তু তুমি যখন বাড়ি ফিরে এসেছো সেই রিংটা এখন আর নেই। এইটা বলেই চুজিয়া ওয়েনশিনের ফোনটা জিয়াকে দিয়ে দেয় এবং বলে এখানেই তোমার হাজবেন্ডের বিরুদ্ধে সমস্ত প্রমাণ আছে, যেটা দিয়ে তুমি খুব সহজেই তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিতে পারবে। এইদিকে আমরা ইয়ানশুকে দেখব যে একটা বই তো পড়ছিল কিন্তু ওর মাথায় শুধুমাত্র চুজিয়ার কথাই ঘুরছিল। আসলে চুজিয়া এখন কেমন আছে এবং কি করছে ওগুলোই সে ভাবছিল। রাতে চুজিয়া বাইরে বসে বসে চাঁদ দেখছিল। এদিকে আমরা আর একটা নতুন ক্যারেক্টার মুফহ্যাংকে দেখতে পাবো, যে তার গাড়িতে বসেছিল এবং সে মিস্টার সিংওয়ানের জন্য অপেক্ষা করছিল। তখনই ওখানে জিয়া চলে আসে এবং মুফহ্যাংকে বলে মিস্টার সিংওয়ানের সঙ্গে এখন তোমার দেখা হবে না। যেটা শুনে মুফহ্যাং একটু বিরক্তই হয়, কারণ সে কিছু একটা ফাইল দেওয়ার জন্যই এখানে এসেছিল। তারপরে সে এখানে চুজিয়াকে দেখতে পায় যে অনেকক্ষণ থেকে আকাশের দিকে তাকিয়েছিল। তাই মুফহ্যাং চুজিয়ার কাছে চলে যায় এবং কথায় কথায় ওদের মধ্যে বন্ধুত্বও হয়ে যায়। রাতে অনেকটা ঠান্ডা ছিল তাই মুফহ্যাং তার নিজের ব্লেজারটা চুজিয়াকে দিয়ে দেয় এবং যাওয়ার আগে সে চুজিয়ার নাম জিজ্ঞাসা করে। চুজিয়া তখন নিজের নাম ডিংডং বলে। পরের দিন খুব সকালেই ইয়ানশু সেঙ্গুয়ান ফ্যামিলিতে পৌঁছে যায়, যেটা দেখে চুজিয়া ওকে বলে তুমি এত সকালে এখানে কি করছো। ইয়ানশু তখন অনেকটা রাগ দেখিয়ে বলে আমি যদি এখানে না আসতাম তাহলে তো তুমি কখনোই বলতে না ওয়েনশিন তোমার সঙ্গে কতটা খারাপ ব্যবহার করেছে। এগুলো বলতে বলতে ইয়ানশু তো অনেকটাই রেগে যায়। আর ঠিক তখনই জিয়া ও তার হাজবেন্ডের সঙ্গে এখানে চলে আসে এবং চুজিয়াকে সামনে দেখতে পেয়েও বলতে শুরু করে তুমি কি ভেবেছিলে কালকে রাতে তুমি আমাকে আমার হাজবেন্ডের ব্যাপারে খারাপ কথা বলবে এবং তার জন্য আমার এবং আমার হাজবেন্ডের মধ্যে দূরত্ব তৈরি হয়ে যাবে? এরকম তো কখনোই হবে না। জিয়া চুজিয়ার সঙ্গে কথা বলায় ব্যস্ত ছিল। এদিকে ইয়ানশু ওয়েনশিনের কাছে পৌঁছে যায় এবং ওয়েনশিনকে সুইমিং পুলেই ধাক্কা দিয়ে দেয়। তারপর সে এইটাও বলে আরে সরি, আসলে আমার হাতটা স্লিপ করে গেছে। এইটা বলেই ইয়ানশু এবং চুজিয়া ওখান থেকে চলে যায়। পরে সিনেই চুজিয়া গাছে জল দিচ্ছিল, কিন্তু ও তো ঠিক করে গাছে জলও দিতে পারতো না, যেটা দেখে ইয়ানশু স্মাইল করতে শুরু করে। ওর সামনে বসে থাকা চুয়ান ওকে কিছুতেই চুজিয়াকে দেখতেই দিচ্ছিল না। আসলে চুয়ান ইয়ানশুর অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ইয়ানশুর তো এমনিতেই চুয়ানকে পছন্দ ছিল না। কিছুক্ষণ পরেই ওখানে মিস্টার সেঙ্গুয়ান চলে আসে, যার সঙ্গে ইয়ানশু অনেক রেসপেক্টের সঙ্গেই কথা বলে। এখানে মিস্টার সেঙ্গুয়ান এবং ইয়ানশু নিজেদের প্রজেক্টের ব্যাপারে কিছু কথাবার্তা বলে। কথা বলতে বলতে বারবারই ইয়ানশু চুজিয়াকে দেখছিল, যে ঠিক মিস্টার সেঙ্গুয়ানের পেছনেই ছিল এবং ব্যাপারটা মিস্টার সেঙ্গুয়ান লক্ষ্যও করে। তাই সে ইয়ানশুকে বলে তুমি এখানে আমার সঙ্গে দেখা করতে এসেছিলে নাকি এই মেয়েটাকে দেখতে এসেছিলে? এইটা শুনে ইয়ানশু নিজেকে সামলে নিয়ে বলে না না, আমি তোমার সঙ্গেই দেখা করতে এসেছিলাম। মিস্টার সেঙ্গুয়ান বলে ঠিক আছে, আমার কাজ আছে, আমাকে যেতে হবে। এটা বলে মিস্টার সেঙ্গুয়ান ওখান থেকে চলে যায়। তারপরে ইয়ানশু আবারও চুজিয়ার কাছে যায় এবং চুজিয়াকে বলে তুমি ঠিক করে কাজ করো, না হলে কিন্তু তোমার মাইনে কেটে নেব। এইটা বলেও চুজিয়ার সঙ্গে ফ্ল্যাটিং করতেই শুরু করে। এদিকে চুজিয়া অনেকটা ঘাবড়ে যাচ্ছিল, কারণ ইয়ানশুই ওকে বলে পাঠিয়েছিল যে এই বাড়িতে ওদের দুজনের দেখা হলেও ডিস্টেন্স মেনটেন করতে, যাতে চুজিয়ার আসল পরিচয়ের ব্যাপারে কেউ সন্দেহ না করে। এদিকে ওদের দুজনকে এতটা ক্লোজ ভাবে দাঁড়িয়ে থাকতে চুয়ান এবং জিয়াও দেখে, যেটা দেখার পর ওদের দুজনেরই খুব রাগ হয়।
তাই ওরা ঠিক করে আজকে রাত 10টার সময় চুজিয়াকে থার্ড ফ্লোরে নিয়ে গিয়ে এই ভুলের জন্য ভালো করে শিক্ষা দিতে হবে। মিস্টার সেংওয়ানে চুজিয়ার উপর একটু সন্দেহ হয়ে গেছিল, কারণ ইয়ানশু এমনি কোনো মেয়েকে তো বারবার দেখবে না। তাই চুজিয়ার ব্যাপারে ইনভেস্টিগেশন করার জন্য ও আগে থেকেই তার অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়ে দিয়েছিল। অ্যাসিস্ট্যান্ট মিস্টার সেনগুয়ানকে জানায় চুজিয়ার আসল নাম ফেং ডিংডং, যাকে একটা মহিলা 15 বছর আগে অ্যাডপ্ট করেছিল, তাও আবার হ্যাংডি রোড থেকে। এটা শুনেই মিস্টার সেনগুয়ান অনেকটা শকড হয়ে যায়। এদিকে চুয়ান এবং জিয়া চুজিয়াকে থার্ড ফ্লোরে নিয়ে গিয়ে বুলি করার চেষ্টা করছিল। ঠিক তখনই ওখানে মিস্টার সেংগুয়ান পৌঁছে যায়। মিস্টার সেংগুয়ানকে এখানে দেখে চুয়ান এবং জিয়া দুজনেই ওখান থেকে পালিয়ে যায়। এরপর মিস্টার সেংগুয়ান চুজিয়ার সঙ্গে কথা বলে। মিস্টার সেংগুয়ান চুজিয়াকে বলে, তুমি চুজিয়া তাই না? চুজিয়া তখন এমনই ভান করে যেন সে গ্র্যান্ডপার কথা বুঝতেই পারছে না। গ্র্যান্ডপাও তখন বুঝতে পারে চুজিয়া ওকে সত্যিটা বলতে চায় না, তাই সে চুজিয়াকে বলে, পরের বারের ফ্যামিলি পার্টির সময় আমি তোমার আসল পরিচয় সবাইকে জানিয়ে দেব। যেটা শুনেই চুজিয়া বলে, আমার আসল পরিচয় কাউকে বলতে হবে না, আমি ডিংডং হিসেবেই থাকতে চাই, আর আমি এ বাড়িতে এসেছি শুধুমাত্র বাবা মার জন্য প্রমাণ খুঁজতে। এটা শুনে গ্র্যান্ডপা অনেকটা রেগে যায় এবং বলে, তুমি আসলে চাইছোটা কি? যা হওয়ার তো হয়েই গেছে, ওইসব কিছু ভুলে যাও। কেন তুমি শুধু শুধু সেংগুয়ান ফ্যামিলিকে নষ্ট করতে চাইছো? কিন্তু চুজিয়াও জেদ ধরে বসেছিল যে তার বাবা যে নির্দোষ সেটা সে প্রমাণ করেই ছাড়বে। এইটা বলেই চুজিয়া ওখান থেকে চলে যায়। পরের দিন মিস্টার সেংগুয়ান চুজিয়াকে তার কাছে থাকতে বলে এবং তারপর চুয়ান এবং জিয়াকেও ওখানে ডেকে পাঠায়। মিস্টার সেংগুয়ান বলে, আজকে কোম্পানিতে একটা বড় মিটিং আছে, কিন্তু সেখানে চুয়ান, জিয়া এবং তার অ্যাসিস্ট্যান্ট কাউকেই যেতে হবে না, তার সঙ্গে শুধুমাত্র বাড়ির একজন কাজের লোক গেলেই হবে। এটা শুনে অ্যাসিস্ট্যান্ট বলে, ঠিক আছে, তুমি কাকে নিয়ে যেতে চাও? তখন গ্র্যান্ডপা বলে, আমি এই মেয়েটাকে নিয়ে যাব, মানেও চুজিয়ার কথা বলছিল। যেটা জেনেই তো জিয়া এবং জুয়ান অনেকটাই শকড হয়ে যায় এবং তারা এটাও বুঝতে পারে না মিস্টার সেংগুয়ান হঠাৎ করে কেন চুজিয়াকেই তার সঙ্গে নিয়ে যেতে চাইছে। জিয়া এবং জুয়ান তখন বলে, আমরা থাকতে বাড়ির কাজের লোককে তোমার সঙ্গে কেন যেতে হবে, আমরাই তোমার সঙ্গে যাচ্ছি। তখন গ্র্যান্ডপা রেগে গিয়েই বলে, আমি কি জানি না ভেবেছো যে তোমরা আসলে কি চাও? তোমরা তো চাও আমি তাড়াতাড়ি মরে যাই, যাতে আমি মারা যাওয়ার পর একজন চেয়ারম্যান আর একজন জেনারেল সেক্রেটারি হতে পারে। এইটা বলেই গ্র্যান্ডপা চুজিয়াকে নিয়ে ওখান থেকে চলে যায়। পরের সিনেই আমরা গ্র্যান্ডপা এবং চুজিয়াকে কোম্পানিতে দেখব, যেখানে গ্র্যান্ডপা চুজিয়ার সঙ্গে কোম্পানির বিভিন্ন লোকেদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিল। মু ফ্যাংও তার বাবার সঙ্গে এসেছিল। আসলে মু ফ্যাং তার বাবার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। গ্র্যান্ডপা মু ফ্যাংকে বলে, আমাদের কোম্পানিতে যে নতুন প্রজেক্টটা চলছে তার ম্যানেজমেন্টের ব্যাপারে তুমি চুজিয়াকে একটু শিখিয়ে দাও। এতে মু ফ্যাংও রাজি হয়ে যায়। এখানেই একটা ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারবো আসলে এই সব যা কিছুই হচ্ছে তা ইয়ানশু এবং চুজিয়ার প্ল্যানিং থেকে, যাতে চুজিয়ার আসল পরিচয়টা গ্র্যান্ডপার সামনে চলে আসে এবং ধীরে ধীরে গ্র্যান্ডপার সাহায্যে ও কোম্পানি পর্যন্ত পৌঁছাতে পারে। পরের দিন চুজিয়া একটা দোলনায় দুলছিল, তখনই হঠাৎ করে ওখানে ইয়ানশু চলে আসে। যেটা দেখে চুজিয়া ইয়ানশুকে বলে, আমি হংবোর কাছ থেকে শুনেছি তুমি আমার বাবার সব থেকে বড় রাইভাল ছিলে। তুমি ছোটবেলায় আমার বাবার সঙ্গেই বড় হয়ে উঠেছো, তাই ছোটবেলা থেকেই তুমি আমার বাবাকে ভাই বলে ডাকতে। কিন্তু ছোটবেলা থেকেই তুমি আমার বাবাকে কোনো কাজে হারাতেই পারোনি, কারণ আমার বাবা তো অনেকটাই অসম ছিল। তাই তো তুমি আমার বাবার প্রতি একটু জেলাস ছিলে আর সবসময় আমার বাবাকে হারাতে চাইতে। এইসব শুনে ইয়ানশু বলে, তোমাকে এইসব কথা কে বলেছে? এগুলো মোটেও সত্যি নয়। তখন চুজিয়া হাসতে শুরু করে এবং তারপর সে ইয়ানশুকে দোলনায় দোলাতে থাকে। রাতে গ্র্যান্ডপা আবারও জিয়া এবং চুয়ানকে ডেকে বলে, আমি চুজিয়াকে আমার কোম্পানিতে একটা জব দিয়ে দিয়েছি। আসলে চুজিয়া এতটাই ট্যালেন্টেড একটা মেয়ে, শুধুমাত্র বাড়ির কাজের লোক হিসেবে কাজ করবে সেটা আমি দেখতে পারবো না। তারপর সে চুয়ানকে বলে, পরের দিন থেকে তুমি চুজিয়াকে তোমার সঙ্গে অফিসে নিয়ে যেও। এটুকু বলেই তো গ্র্যান্ডপা চলে যায়। জিয়া তো কথাগুলো শুনে খুবই বিরক্ত হয়, কিন্তু চুয়ান অনেকটা চিল মুডেই ছিল, কারণ সে ভালো করেই জানতো মিস্টার সেংগুয়ান যে কারোরই এইরকম ভাবে খেয়াল রাখবে না। নিশ্চয়ই চুজিয়ার পরিচয়টা একটু স্পেশাল। পরে শুনেই আমরা জিয়া এবং চুয়ানকে একজন বসের সঙ্গে ফোনে কথা বলতে দেখব, যেখানে ওরা এটাও বলে যে চুজিয়াকে অনেকটা জিয়াও এর মতো দেখতে। কিন্তু ওদিক থেকে বস বলে, ওই মেয়েটার গায়ে হাত দিও না, ওই মেয়েটাকে আমাদেরকে প্রোটেক্ট করতে হবে। বস ফোন রেখে দিলে জিয়া এবং চুয়ান তো ভীষণ রেগে যায়। প্রথমে ইয়ানশু, তারপর গ্র্যান্ডপা, আর এখন ওদের বসও চুজিয়ার ফেভারেই কথা বলছে। তার মানে তো এইটা একদম শিওর যে চুজিয়ার পরিচয়টা সত্যিই একটু স্পেশাল। তাই চুয়ান জিয়াকে আইডিয়া দেয় যে চুজিয়া যখন একা থাকবে তখন ওকে বুলি করতে হবে। চুয়ান ওকে এটাও বলে, বাড়ির সমস্ত সিসিটিভি ক্যামেরা আমি সরিয়ে দিয়েছি, তাই তোমার ভয় পাওয়ার একদমই দরকার নেই। ততক্ষণে চুজিয়াও ওখানে চলে আসে। জিয়াও তখন সুযোগের সদ্ব্যবহার করে চুজিয়াকে মারতেই শুরু করে। এদিকে চুয়ান ওয়েনশিয়াকে বলে,
তুমি এইসব কিছুর ভিডিও সিক্রেট ভাবে করে রেখো। বেচারা জিয়া তো জানতোই না যে চুয়ান ওকে ইউজ করছে, যাতে সে এক ঢিলে দুই পাখি মারতে পারে। সেদিন মুফ্যাং চুজিয়ার সঙ্গে দেখা করতে আসে এবং চুজিয়াকে লাঞ্চেও নিয়ে যায়, যেখানে লাঞ্চ করতে করতে চুজিয়া জিয়াও এর ব্যাপারে অনেক প্রশ্নই করছিল। তখন মুফ্যাং ওকে জিজ্ঞাসা করে, জিয়াও এর ব্যাপারে জানার জন্য তোমার এত আগ্রহ কেন? তখন চুজিয়া সত্যিটা এড়িয়ে গিয়ে বলে, আসলে আমি যখন ছোট ছিলাম তখন জিয়াও আমার পড়াশোনায় হেল্প করেছিল, তাই আমার ওর ব্যাপারে জানার একটু বেশি আগ্রহ আর কি। ওরা যখন কথাবার্তা বলছিল তখনই ওখানে ইয়ানশো চলে এসেছিল এবং সে ওদেরই পেছনে একটা চেয়ারে বসে। মুফ্যাং যখন চুজিয়ার গালে লেগে থাকা খাবারটা সরা ছিল, এইটা দেখে ইয়ানশু তো খুবই জেলাস ফিল করে এবং বলতে শুরু করে, ওর গায়ে হাত দেওয়ার পারমিশন তোমাকে কে দিয়েছে? এটা বলার পরেই ইয়ানশু ওদের কাছে চলে আসে। ইয়ানশুকে এখানে দেখে মুফ্যাং জিজ্ঞাসা করে, কিন্তু তুমি এখানে কি করছো? আর তুমি কি চুজিয়াকে আগে থেকে জানো? তখন ইয়ানশু বলে, হ্যাঁ আমি চুজিয়াকে আগে থেকে জানি, কারণ আমি ওর গার্ডিয়ান। এরপর ইয়ানশু চুজিয়ার মুখে লেগে থাকা খাবারটা সরিয়ে দেয়। চুজিয়া তখন ওর খুব কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? আর তুমি এখানে থাকলে আমি মুফ্যাং এর কাছ থেকে কি করে সব সত্যি কথাগুলো জানবো? ইয়ানশু তখন বলে, ও বেশি কিছু জানে না। মুফ্যাং তখন বলে ওঠে, আমি একটা সিক্রেট জানি, সেটা আমি চুজিয়াকে বলতে চাই, কারণ চুজিয়া এখন আমার বন্ধু। সবাই ভাবে মিস্টার জিয়াও মারা যাওয়ার পর মিসেস জিয়াও ডিপ্রেশনের কারণে মারা গেছে, কিন্তু আসলে মিসেস জিয়াও বেঁচে আছে। কথাটা শুনে চুজিয়া এবং ইয়ানশু দুজনেই শকড হয়ে যায়। মুফ্যাং বলে, আমি জানতাম তোমরা আমার কথা এইভাবে বিশ্বাস করবে না, তাই তোমরা চাইলে আমি ওনার সঙ্গে তোমাদের দেখাও করিয়ে দিতে পারি। পরে সে নিয়ে আমরা চুজিয়া এবং ইয়ানশুকে মিসেস জিয়াও এর সামনে দেখব। মিসেস জিয়াও ওদেরকে দেখে ভয় পাচ্ছিল, বিশেষ করে ইয়ানশুকে দেখে, তাই চুজিয়াই ওকে শান্ত করে। কিন্তু মিসেস জিয়াও এর কাছ থেকেও বেশি কিছু জানতেই পারেনি, কারণ মিসেস জিয়াও এর মানসিক অবস্থা এখন ঠিক নেই। চুজিয়া বাইরে এসে বলে, সেংওয়ান পরিবারের কেউই ভালো নয়, আমি সবার উপরেই বদলা নিতে চাই। ইয়ানশু তখন ওকে বলে যে আমি তোমাকে এই কাজে সাহায্য করতে চাই। তোমার কাছে এখন দুটো অপশন আছে, একটা তো এইটা, তুমি আবারও কাজের লোক হিসেবে আবারও সেংগুয়ান ফ্যামিলিতে ফিরে যাবে এবং তোমার মা বাবার জন্য প্রমাণ খুঁজবে। আর দ্বিতীয় অপশনটা হলো এইটা, তুমি আমার ফিয়ন্সু হয়ে যাবে, তাহলে তুমি সেংগুয়ান ফ্যামিলিতে সম্মানের সঙ্গেই যেতে পারবে। ওর কথা শুনে চুজিয়া অনেকটাই শকড ছিল, তাই সে কি উত্তর দেবে যখন ভাবছিল, তখনই ইয়ানশু তার নিজের হাত থেকে আংটিটা খুলে ওকে পরিয়ে দেয়। তারপর ওকে বলে, এত চিন্তা করার কোনো দরকার নেই, এটা শুধুমাত্র একটা নাটক, আমরা ফিয়ন্সু হওয়ার নাটক করব। এদিকে জিয়া যে চুজিয়াকে বুলি করছিল তারই একটা ভিডিও গ্র্যান্ডপার কাছে পৌঁছে যায়। গ্র্যান্ডপা তাই জিয়াকে তার বাড়ি থেকে বের করে দেবে বলে। জিয়া তখন গ্র্যান্ডপাকে বোঝানোর চেষ্টা করে যে তার এরকম করার ইচ্ছে ছিল না, চুয়ানি ওকে এসব কিছু করতে বলেছে। কিন্তু গ্র্যান্ডপা বলে, আমি মানলাম চুয়ান না হলে তোমার শত্রু, কিন্তু তোমার হাজবেন্ডই তো এই ভিডিওটা আমাকে দিয়েছে, তার মানে তো তোমার কারোর সঙ্গেই ভালো সম্পর্ক নেই। এটা বলার পরেই গ্র্যান্ডপা ওকে বাড়ি থেকে বের করে দেয়। চুয়ান সেদিন চুজিয়ার অ্যাডপ্টিভ মায়ের বাড়িতে পৌঁছে যায় এবং ওকে জিজ্ঞাসাও করে যে চুয়ানকে মানে ফেং ডিংডংকে সে কোথা থেকে অ্যাডপ্ট করেছে। কিন্তু চুজিয়ার মা সবকিছু ভুলে যাওয়ার ভান করে। এটা দেখে চুয়ান যখন তার ক্রেডিট কার্ড বের করে, তখনই তো হঠাৎ করে চুজিয়ার অ্যাডপ্টিভ মায়ের সব কথা মনে পড়ে যায় এবং সে চুয়ানকে কানে কানে কিছু একটা বলে। এবার সে চুয়ানকে কিটা বলেছিল ওটা তো আমরা পরে গিয়েই জানতে পারবো। পরের দিনই সেংগুয়ান পরিবারে একটা পার্টি ছিল। এই পার্টিতে মিস্টার সেংগুয়ান চুয়ানের সঙ্গে ইয়ানশুর বিয়ের ডেটের অ্যানাউন্সমেন্ট করবে। তখনই আমরা ইয়ানশুকে দেখব যে চুজিয়ার সঙ্গে ওই পার্টিতে পৌঁছে গেছিল। ওরা দুজন এমন ভাবেই হাতে হাত রেখে যাচ্ছিল, দেখে ওদেরকে কাপল মনে হচ্ছিল। এইটা দেখে চুয়ান তো খুবই রেগে যায়। এখানেই ইয়ানশুর জিয়াওয়ের বলা একটা কথা মনে পড়ে যায়। জিয়াও ওকে বলেছিল, তুমি তো আমার একসময় বন্ধু ছিলে, তাই সেই বন্ধুত্বের খাতিরে আমার মেয়েটার পুরো দায়িত্ব তোমাকেই নিতে হবে। এইটা মনে পড়তেই ইয়ানশু মনে মনে বলে, আমি তোমার মেয়েকে আমার ফিয়ন্সে বানিয়েই তাকে প্রোটেক্ট করতে পারবো। এরপরে ইয়ানশু সবার সামনেই বলে, আমাকে তো আমার লাইফ পার্টনার বেছে নিতেই হতো, তাই আমি চুজিয়াকেই আমার লাইফ পার্টনার হিসেবে পেতে চাই। এইটা বলার পরেই ও সবার সামনে চুজিয়াকে কিস করে, যাতে তাদের এই নাটকটা সবার কাছে সত্যি মনে হয়। ব্যাপারটা দেখে চুয়ান নিজেকে না সামলাতে পেরে রেগেই ওখান থেকে চলে যায়। এই সব কিছুর পর ইয়ানশু চুজিয়াকে তার বাড়িতে নিয়ে যায়। চুজিয়াকে এখানে দেখে ইয়ানশুর বাবা শকড হয়ে যায় এবং বলে যে এসব কিছু কি চলছে। ইয়ানশু কোনো উত্তর দেয়নি দেখে ও ইয়ানশুর অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, আরে আঙ্কেল, তুমি তো আমাকে আমার কাজিনের জন্য একটা মেয়ে খুঁজতে বলেছিলে, আর দেখো না আমি তোমার জন্য এত সুন্দরী একটা মেয়ে খুঁজে এনেছি। তখন ইয়ানশুর বাবা রেগে বলে, সেটা তো ঠিক আছে, কিন্তু হঠাৎ করে একটা মেয়েকে বাড়িতে নিয়ে এসে আমার সঙ্গে পরিচয় করাচ্ছ, যার ব্যাপারে আমি কিছুই জানি না।
তাছাড়াও আমি সেঙ্গুয়ান পরিবারকে কি বলবো। ইয়ানশু তখন ওর বাবাকে বুঝিয়ে বলে, তুমি ওদের সঙ্গে সম্পর্ক রাখতে চাইছিলে কারণ তুমি ওদের কাছে হারতে চাও না, তাই তো? আমি তোমাকে প্রমিস করছি তোমাকে ওদের কাছে কখনোই হারতে হবে না। পরের দিন সকালে চুজিয়া এবং ইয়ানশু বসে যায় এটা খুঁজতে যে কি করলে সেঙ্গুয়ান পরিবারের সমস্ত প্রজেক্ট ইউন পরিবার পেয়ে যায়। এইগুলো করতে করতে হঠাৎ করে ইয়ানশু কিছু একটা চিন্তায় মগ্ন হয়ে যায়। তাই চুজিয়া ওকে জিজ্ঞাসাও করে ও কি চিন্তা করছে, কিন্তু ইয়ানশু কোনো উত্তর না দিয়ে নিজের ল্যাপটপে কিছু একটা খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর ও বলে ওঠে, তোমার বাবা তোমার জন্য কি রেখে গেছে সেটা আমি বুঝতে পেরে গেছি। এবার চুজিয়া তো জানতোই না ওর বাবা ওর জন্য কি রেখে গেছে, কিন্তু তাও এই কথাটুকু শুনেই ও এতটাই এক্সাইটেড হয়ে যায় যে ও ইয়ানশুকে জড়িয়ে ধরে তার গালে একটা কিস করে। ঠিক সেই মুহূর্তে ইয়ানশুর বাবাও ওদেরকে ব্রেকফাস্টে ইনভাইট করতে এসেছিল, তাই ব্যাপারটা তো খুবই অকওয়ার্ড হয়ে যায়। এরপর ইয়ানশু যখন চুজিয়াকে তাদের সঙ্গে ব্রেকফাস্ট করতে বলে, চুজিয়া বলে, না না, এমনিতেই আমি অনেকটা এম্বারেস ফিল করছি, ব্রেকফাস্ট আর করবো না। এইটা শুনতে পেয়ে পেছন থেকে ইয়ানশুর বাবা বলে, তোমার হবু বউকেও তোমার সঙ্গে ব্রেকফাস্টে আনো। বাবার কথা শুনে ইয়ানশু চুজিয়াকে জোর করেই ব্রেকফাস্ট করাতে নিয়ে যায়। ইয়ানশুর বাবা ইয়ানশুর জন্যই অমলেট তৈরি করেনি, যেটা দেখে ইয়ানশু বলে, আরে বাবা, তুমি এতটাও কিপটেমি কেন করছো? আমরা কি এতটাই গরিব হয়ে গেছি? এইটা বলতে বলতে ইয়ানশু তার বাবার প্লেট থেকে অমলেটটা নিয়ে নেয়, যেটা দেখে ওর বাবা রাগ দেখিয়ে বলে, হ্যাঁ, তুমি এই কথা বলতে বলতে আমার সবকিছুই খেয়ে নাও। ব্রেকফাস্টের পর ইয়ানশুর সঙ্গে তার আঙ্কেল আন্টি দেখা করতে আসে। তারাও সেঙ্গুয়ান পরিবারের মেয়েকে বিয়ে না করার জন্য ইয়ানশুকে অনেক রকম প্রশ্ন করতে শুরু করে। ইয়ানশু বেচারা তো এর উত্তরে কিছু বলতেই পারছিল না, তাই চুজিয়াই বলে, আঙ্কেল আন্টি, আপনারা চিন্তা করবেন না, আমি যে কোনো উপায়ে সেঙ্গুয়ান পরিবারের সমস্ত প্রজেক্টই ইউন পরিবারে এনে দেব। এই কথাটা ইয়ানশুর আঙ্কেল আন্টির একটুও বিশ্বাস হয়নি, তাই চুজিয়া ওদেরকে একটা প্রজেক্টরের মাধ্যমেই সব ব্যাপারগুলো বুঝিয়ে বলতে শুরু করে। এখানে চুজিয়া কোনো একটা মিস্টার লিয়ের কথা বলে যে জিয়াও এর খুব ভালো বন্ধু, কিন্তু জিয়াও মারা যাওয়ার পরেও সে সেঙ্গুয়ান পরিবারের সঙ্গে তার কোঅপারেশন চালিয়ে যাচ্ছে, যেখান থেকে মিস্টার লিয়ের অনেক প্রফিটও হচ্ছে। তাই ওরা মিস্টার লিকে মানিয়ে সেঙ্গুয়ান পরিবারের সঙ্গে কোঅপারেশন বন্ধ করে ওদের ইউন কোম্পানিতে আনার চেষ্টা করবে। পরের দিনই ওরা দুজন মিস্টার লিকে খোঁজার জন্য সেঙ্গুয়ান কোম্পানিতে পৌঁছে যায়, কিন্তু মিস্টার লি আসলে কেমন দেখতে সেটা ওরা জানতো না, তাই ওদের মিস্টার লিকে খুঁজে বের করতে অনেকটা সময়ই লেগে যায়। মিস্টার লিয়ের সামনে ইয়ানশু তার নিজের পরিচয় দেয়। চুজিয়া যখন তার ফেক নাম বলতেই যাচ্ছিল, ইয়ানশু ওকে থামিয়ে দিয়ে বলে, এ সেঙ্গুয়ান পরিবারের মেয়ে চুজিয়া। যেটা শুনে মিস্টার লি অনেকটাই নার্ভাস হয়ে যায়, তাই সে ওখান থেকে বাহানা করেই পালানোর চেষ্টা করে। তখনই সামনে থেকে ওয়েনশিন এসে মিস্টার লিকে ধরে ফেলে এবং জিজ্ঞাসা করে, ইউন পরিবারের লোক তোমাকে কেন খুঁজছে? তুমি কি আমাদের সঙ্গে কোঅপারেশন ছেড়ে দিয়ে ওদের সঙ্গে চলে যাবে নাকি? মিস্টার লি তখন ঘাবড়ে গিয়ে বলে, আরে না না, এরকম কোনো ব্যাপারই নেই, আমি ওদেরকে কেন সাহায্য করতে যাব। তখনই ওখানে ইয়ানশু এবং চুজিয়াও চলে আসে। ইয়ানশু মিস্টার লিকে বলে, আমিও জিয়াওয়ের খুব ভালো বন্ধু, তাই আমি চাই তুমি আমার সঙ্গে কাজ করো। ইয়ানশুকে এখানে দেখে ওয়েনশিন বলে, তোমার সাহস কি করে হলো তুমি এই কোম্পানিতে আসো? চুজিয়া কোনো রকম ঝামেলা চাইছিল না, তাই সে ইয়ানশুকে নিয়ে ওখান থেকে চলে যাবে ভাবছিল, যেটা বুঝতে পেরে ওয়েনশিন বলে, তুমি তো দেখছি তোমার বাবার মতোই খুব ভীতু। আর বাবার কথা শুনে চুজিয়া খুব রেগে যায় এবং ওয়েনশিনকে একটা কষিয়ে চড় মারে। এটা দেখে ওয়েনশিনও রেগেই চুজিয়াকে মারতে যাচ্ছিল, কিন্তু ইয়ানশু ওকে আটকে দেয় এবং বলে, তোমার সাহস কি করে হয় আমার লোকেদের গায়ের হাত তোলার? তারপর ইয়ানশু তার হাতটাকে মুড়ে নিচেই ফেলে দেয়। এরপর চুজিয়া এবং ইয়ানশু দুজনেই মিস্টার লিয়ের সঙ্গে কথা বলে। ইয়ানশু মিস্টার লিকে এটাই বোঝানোর চেষ্টা করছিল যে তোমার চিন্তা করার দরকার নেই, আমাদের সঙ্গে থাকলে তোমার গায়ে কেউ হাত দিতে পারবে না। এদিকে মিস্টার লি চুজিয়াকে জিজ্ঞাসা করে, তুমি যদি সেঙ্গুয়ান পরিবারের মেয়ে, তাহলে ইউন পরিবারের হয়ে তুমি কেন কাজ করছো? তখন চুজিয়া বলে, তুমি কি জানো না সেঙ্গুয়ান পরিবারের লোকের আমার বাবার সঙ্গে কি করেছে? ওরা মিস্টার লিকে সব রকম ভাবেই মানানোর চেষ্টা করছিল, কিন্তু মিস্টার লি ওদের কোনো কথাতেই রাজি হচ্ছিল না, যেটা থেকে চুজিয়া মিস্টার লিকে হুমকি দেয় এবং বলে, তুমি যদি আমাদের সঙ্গে কোঅপারেট না করো, তাহলে তুমি যে মার্কেট প্রাইসের থেকে বেশি দামে জিনিসপত্র বিক্রি করো সেটা সবাইকে জানিয়ে দেব। এরপর ওরা দুজন মিস্টার লিকে আর একদিন ভাবার সময় দিয়ে ওখান থেকে চলে যায়। ওরা যে মিস্টার লিয়ের সঙ্গে কথা বলেছে এই নিউজটা গ্র্যান্ডপা এবং চুয়ানের কাছেও পৌঁছে যায়। সেদিনই চুয়ান আর একটা মেয়েকে চুজিয়া সাজিয়ে গ্র্যান্ডপার সামনে আনে, যেটা দেখে গ্র্যান্ডপাও একটু কনফিউজড হয়ে যায় যে আসল চুজিয়া কে, কিন্তু সে তার অ্যাসিস্ট্যান্টকে এই ব্যাপারে সবকিছুই সিক্রেট রাখতে বলে। রাতে মু ফ্যাং চুজিয়াকে ফোন করে এবং জানায় যে সেঙ্গুয়ান পরিবারে জিয়াওয়ের মেয়ে চুজিয়া সেজে কোনো একটা মেয়ে থাকছে, যখন কি আসল চুজিয়া তো তুমি। তখন চুজিয়া বলে, সেঙ্গুয়ান পরিবারে কোন মেয়ে থাকছে তাতে আমার কিছু যায় আসে না,
আমি ওখানে ছিলাম তো শুধুমাত্র আমার বাবা মার ব্যাপারে কোনো প্রমাণ যদি পাই। ও যখন কথাবার্তায় বলছিল ইয়ানশু ওখানে চলে আসে, তাই সে চুজিয়ার হাত থেকে ফোনটা নিয়ে নেয় এবং বলে ওর কিছু যায় আসে না, কিন্তু আমার যায় আসে। আর তাছাড়াও তুমি এত রাতে আমার ফিয়ন্সেকে কেন ফোন করেছো? মুফ্যাং বলে আমি তো শুধুমাত্রই চুজিয়াকে সাহায্য করতে চাইছিলাম। এটা শুনে ইয়ানশু আরো রেগেই বলে তোমার আমার ফিয়ন্সের সঙ্গে দেখা করার খুব শখ তাই না? আমিও তোমার সঙ্গে দেখা করতে চাই, আর কালকে তুমি যখন আসবে তখন নিজের বাবাকেও সঙ্গে এনো। ইয়ানশুর এইসব কথা শুনে চুজিয়া তো হাসতেই শুরু করে, কারণ চুজিয়া ভালোভাবে বুঝতে পারছিল যে ইয়ানশু একটু জেলাস হচ্ছে। এদিকে ইয়ানশু ফোন রাখার পরে মুফ্যাং এর নাম্বারটাকেই ব্লক করে দেয়। যেটা দেখে চুজিয়া বলে আরে মুফ্যাং তোমাকে বলেছেটা কি, তুমি কেন এরকম করছো? তখন ইয়ানশু অনেকটা রাগের সঙ্গেই বলে তুমি এদেরকে ঠিক করে জানো না। মুফ্যাং এবং তার বাবাকে দেখলে যতটা সহজ মনে হয় ততটা সহজও কিন্তু এরা নয়। পরের দিন সকালেই মুফ্যাং তার বাবার সঙ্গে চলে আসে চুজিয়া এবং ইয়ানশুর সঙ্গে দেখা করার জন্য। চুজিয়া ওদেরকে বলে চুয়ান তোমাদেরকে যতই বোঝানোর চেষ্টা করুক না কেন আমি কিন্তু আসল চুজিয়া। যেটা শুনে মুফ্যাং এর বাবা বলে তুমি যে আসল চুজিয়া তার কোনো প্রমাণ কি আছে? আর তা যদি না থাকে তাহলে আমরা তোমার কথা কেন বিশ্বাস করব? এইটা শুনে ইয়ানশু বলে তোমাদের যদি আমাদের কথা বিশ্বাস না হচ্ছে তাহলে বাদ দাও, তাছাড়াও আমরা তোমাদেরকে আমাদের সঙ্গে কাজ করার জন্য জোর করছি না। এটা বলে ইয়ানশু চুজিয়াকে নিয়ে ওখান থেকে চলে যায়। পরে সিনেই আমরা মুফ্যাং এর বাবাকে চুয়ানের সঙ্গে দেখব। তার মানে মুফ্যাং এর বাবাও চুয়ানের হয়েই কাজ করছে এবং আজকে চুজিয়ার সঙ্গে সকালে কি কি কথা হয়েছিল সবটাই সে চুয়ানকে জানিয়ে দেয়। মুফ্যাং এর বাবা নার্ভাস হয়ে জিজ্ঞাসা করে যে ইউন পরিবার চুজিয়াকে যেভাবে সাহায্য করছে তাতে আমাদের সিক্রেট বাইরে চলে আসবে না তো? চুয়ান বলে ইউন পরিবার ওকে যতই সাহায্য করুক ও কিছুতেই আমাদের সিক্রেট জানতে পারবে না। তাছাড়াও আমরা জিয়াওকে যেভাবে আমাদের রাস্তা থেকে সরিয়েছি এভাবে চুজিয়াকেও সরিয়ে ফেলবো, তারপরেই তো সেঙ্গুয়ান পরিবারের সমস্ত টাকা পয়সা আমাদের হয়ে যাবে। পরের দিন সকালে নকল চুজিয়া গ্র্যান্ডপার সঙ্গে কথা বলতে থাকে। তার কথার মধ্যে এটাই বেশি ছিল যে কোম্পানির জেনারেলের সিটটা যেন গ্র্যান্ডপা তার আন্টিকে দিয়ে দেয়। যেটা শুনে গ্র্যান্ডপা তো অনেকটাই শকড হয়ে যায় এবং ওকে জিজ্ঞাসাও করে কেন তুমি এরকম কেন চাও? তখন নকল চুজিয়া বলে আসলে ছোটবেলা থেকে আন্টি আমার সঙ্গে খুব ভালো বিহেভ করে, আর এখন যখন বাবা নেই তার মানে বাবার জায়গাটা তো আন্টিই পাবে। ওর কথা শুনে গ্র্যান্ডপা বেশ অনেকটাই চিন্তায় পড়ে যায়। পরের দিন সকালে চুজিয়া মিস্টার লিয়ের সঙ্গে দেখা করতে চলে যায়, তাও ইয়ানশু বা তার অ্যাসিস্ট্যান্টকে কিছু না জানিয়ে। তাই এরা তো চুজিয়ার জন্য অনেকটাই চিন্তা করছিল, তার উপরে চুজিয়া ফোনটাও ধরছিল না। এদিকে মিস্টার লি চুজিয়ার সঙ্গে কাজ করতে রাজি হয়ে যায়। মিস্টার লি তো চলে যায়, কিন্তু তারপরেই আমরা দেখব দুটো লোক চুজিয়াকে ফলো করছে। চুজিয়া বেচারি তো এসবের কিছুই জানতো না, সে নিজের মনে এগিয়েই যাচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে ইয়ানশু এসে ওই দুটো লোককে মেরে ওখান থেকে ভাগিয়ে দেয়। এদিকে অনেকক্ষণ থেকেই চুজিয়ার মনে হচ্ছিল পেছনে যেন কিছু একটা হচ্ছে, তাই সে পেছন দিকে ঘোরে, কিন্তু কাউকেই দেখতে পায় না। দুটো লোকের সঙ্গে মারামারি করতে গিয়ে ইয়ানশুর মুখেও অনেক জায়গায় আঘাত লেগে যায়। তাই বাড়ি ফেরার পর চুজিয়া যখন ওর সঙ্গে দেখা করতে গিয়েছিল ইয়ানশু তখন মুখে ঢাকা দিয়ে রেখেছিল। যেটা থেকে চুজিয়া জোর করেই ইয়ানশুর মুখ থেকে কম্বলটা সরিয়ে দেয় এবং মুখে লেগে থাকা আঘাতগুলো দেখতে পায়। ইয়ানশুর মুখে এতটা আঘাত লেগে আছে দেখে ও বুঝতেই পারে যে ইয়ানশুর সঙ্গে আসলে কি হয়েছে। এগুলো দেখার পর ও অনেকটা ইমোশনাল হয়ে যায়, কারণ ওর তো এটাই মনে হতে থাকে ওকে প্রোটেক্ট করতে গিয়েই ইয়ানশুর এত আঘাত লাগছে। এগুলো ভাবতে ভাবতে ও এটাও রিয়েলাইজ করে যে ও এখন ইয়ানশুকে পছন্দ করতে শুরু করেছে। তাই সে কিছু না ভেবেই ইয়ানশুকে কিস করে দেয়। তারপরের মুহূর্তেই যখন ও ইয়ানশুর জন্য মেডিসিন আনতে যাচ্ছিল ইয়ানশু ওকে আটকায় এবং ঘুরিয়ে ইয়ানশু ওকে কিস করে, কারণ ইয়ানশু যে এতদিনে চুজিয়াকে পছন্দ করতে শুরু করেছে। পরের দিন সকালে চুয়ান ফেক চুজিয়াকে একটা ছবি দেখিয়ে বলে গ্র্যান্ডপা যখন তোমার বিয়ের কথা বলবে তুমি এই ছেলেটাকেই বিয়ে করার জন্য রাজি হয়ে যেও। এরপর ফেক চুজিয়া যখন জিজ্ঞাসা করে এর পরের প্ল্যানিং কি, তখন চুয়ান বলে যে এইসব কিছু তোমার জানার দরকার নেই, তুমি এখন এখান থেকে যাও। তখন ফেক চুজিয়া ওখান থেকে চলে যায়। এরপরেই চুয়ানের সঙ্গে গ্র্যান্ডপার অ্যাসিস্ট্যান্ট কথা বলতে শুরু করে এবং ওদের কথাবার্তা থেকে আমরা এটাও জানতে পারবো যে গ্র্যান্ডপার অ্যাসিস্ট্যান্টও আসলে চুয়ানের হয়ে কাজ করে। কিন্তু ফেক চুজিয়া চলে গেলেও তার ব্যাগটা ওখানেই ছিল এবং ব্যাগের মধ্যে থাকা রেকর্ডারে চুয়ান এবং গ্র্যান্ডপার অ্যাসিস্ট্যান্টের সমস্ত কথাবার্তাই রেকর্ড হয়ে যায়। এখানেই একটা ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারবো চুজিয়া আসলে আগের দিন রাতেই এই ফেক চুজিয়ার সঙ্গে দেখা করেছিল এবং ওকে এটাও বুঝিয়ে বলেছিল চুয়ান শুধুমাত্র তার দরকারের জন্যই তোমাকে ইউজ করছে, তার দরকার শেষ হয়ে গেলে সে তোমাকে এই বাড়ি থেকে বের করে দেবে। তাই তোমার পক্ষে এইটাই ভালো হবে তুমি আমার কথা মতো কাজ করো। এইটা বলেই চুজিয়া ফেক চুজিয়াকে একটা রেকর্ডার দিয়েছিল
প্রেজেন্টে জুয়ান এবং গ্র্যান্ডপার অ্যাসিস্ট্যান্ট কথাবার্তা বলছিল। তারা এটাই বলছিল যে আমাদের প্রয়োজনে যেমন আমরা জিয়াওকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছিলাম, তেমনই প্রয়োজন হলে চুজিয়াকেও রাস্তা থেকে সরিয়ে ফেলবো। আর এই সমস্ত কথাবার্তাই চুজিয়া এবং ইয়ানশু সেই রেকর্ডারের মাধ্যমে শুনতে পাচ্ছিল। চুজিয়া বলে যে আমার বাবাকে তাহলে এরা দুজন মিলেই ফাঁসিয়েছিল। এটা শুনে ইয়ানশু বলে, কিন্তু এত তাড়াতাড়ি কোনো স্টেপ নেওয়ার দরকারই নেই। আমার মনে হচ্ছে ওদের সঙ্গে আরও কেউ যুক্ত আছে, যেটা আমাদেরকে প্রথমে খুঁজে বের করতে হবে। চুজিয়া তখন ইয়ানশুকে জিজ্ঞাসা করে, যেই পার্টির পরে আমার বাবা সুইসাইড করে নিয়েছিল সেই পার্টিতে তুমি ছিলে না, তুমি তাহলে তখন ছিলে কোথায়? ইয়ানশু যখন ওকে বলতেই যাচ্ছিল যে ও কোথায় ছিল, তখনই ওর অ্যাসিস্ট্যান্ট এসে বলে, আঙ্কেল তোমাকে নিচে খুঁজছে। আসলে ইয়ানশুর বাবা আজকে অনেক ড্রিঙ্ক করে ফেলেছিল, কারণ সে আজ অনেক খুশি। ফাইনালি সেঙ্গুয়ান পরিবারের অনেক শেয়ার হোল্ডারই ইউন গ্রুপে চলে এসছে। এখানে চুজিয়াও ইয়ানশুর বাবার কাছে তার আসল পরিচয়টা বলে দেয়। এদিকে ফেক চুজিয়া গ্র্যান্ডপার কাছে চলে যায় এবং ওকে সমস্ত সত্যিটাই খুলে বলে, এবং এটাও বলে যে জুয়ানই আমাকে এইসব কিছু করতে বলেছে। তার সঙ্গে গ্র্যান্ডপার জন্য আনা খাবারটাও গ্র্যান্ডপাকে খেতে না বলে, কারণ এই খাবারে বিষ মেশানো আছে। ফেক জুয়ান সমস্ত সত্যি কথা বললেও এই সমস্ত কথাগুলো অ্যাসিস্ট্যান্ট এবং জুয়ানও শুনে ফেলে। তাই তারা আর কোনো নাটক না করেই গ্র্যান্ডপাকে বলে, তুমি তাহলে সমস্ত সত্যিটা জানতেই পেরে গেছো। গ্র্যান্ডপা তখন জুয়ানকে জিজ্ঞাসা করে, তুমি আসলে চাইছোটা কি? জুয়ান বলে, আমি এই ফ্যামিলির প্রপার্টি চাই, আর কি। গ্র্যান্ডপার অ্যাসিস্ট্যান্টও ওকে প্রপার্টি পেপার দেখিয়ে বলে, এখন তোমার কাছে আর কোনো অপশন নেই, তুমি এই প্রপার্টি পেপারে সাইন করে দাও। পরের সিনেই আমরা মুফ্যাংয়ের বাবাকে দেখব, মানে মিস্টার তংজিকে দেখব, যে চুজিয়ার সঙ্গে কথা বলছিল এবং সে এটাও বলছিল, আমি এখন তোমার সঙ্গে কাজ করতে চাই। চুজিয়া বলে, তুমি যখন আমার সঙ্গে কাজ করতেই চাও, তাহলে সেদিন পার্টির রাতে কি হয়েছিল আমাকে সব কথা খুলে বলো। এখানে তংজে কথায় কথায় বলেই ফেলে, সেদিন রাতে তোমার বাবা অনেকটা ড্রিঙ্ক করে ফেলেছিল, তাই ইয়ানশুই তাকে রুমে নিয়ে গেছিল। এবার এটা শুনে চুজিয়া শকড হয়ে যায়, কারণ সেই পার্টির রাতের ব্যাপারে যখন ইয়ানশুকে জিজ্ঞাসা করেছিল, ইয়ানশু তাকে কিছুই উত্তর দিতে পারেনি। তার মানে ইয়ানশু আগে থেকেই সবকিছু জানতো, কিন্তু সে তাকে কিছুই বলেনি। বাড়ি ফিরে চুজিয়া ইয়ানশুর উপরে অনেক রাগ দেখায় এবং বলে, সেদিন আমার বাবাকে হোটেল রুমে তুমি নিয়ে গেছিলে, তারপরে সিসিটিভি ফুটেজও ডিলিট করে দিয়েছিলে, কারণ হোটেলের শেয়ার হোল্ডার একমাত্র তুমি এইরকম কেন করেছিলে? এর থেকেও বড় ব্যাপার, তুমি আমার বাবার রুমে কোনো মেয়েকে পাঠিয়ে দিয়েছিলে এবং তার সঙ্গে রিপোর্টারও, যাতে আমার বাবার নাম খারাপ হয়ে যায়। ইয়ানশু এইসব কিছু শুনে প্রথমে তো ওর কাছে সরি বলে, আর তারপর এটাও বলে, তুমি কি আমার কথা বিশ্বাস করবে যদি আমি বলি এইসবের আমি কিছুই করিনি? কিন্তু চুজিয়া ওর কোনো কথা না শুনে নিজের জিনিসপত্র প্যাকিং করে বাড়ি ছেড়ে দেবেই ভাবছিল। তখন ইয়ানশুকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে আর বলে, প্লিজ একবার আমাকে বলার সুযোগটা তো দাও। কিন্তু চুজিয়া ওর হাতে জোর করে একটা কামড়ে দিয়ে নিজেকে ওর হাত থেকে ছাড়িয়ে নেয়, আর তারপর এটাও বলে, তোমার সঙ্গে আমি আর কোনো রকম সম্পর্কই রাখতে চাই না, তুমি এরপর থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টাও করো না। এটা বলেই চুজিয়া বাড়ি ছেড়ে চলে যায়। চুজিয়া রেগে মেগে বাড়ি থেকে বেরিয়ে তো আসে, কিন্তু যাওয়ার মতো কোনো জায়গা ছিল না। তখনই ওর সামনে মুফ্যাং চলে আসে এবং সে বলে, আমি তোমার এবং ইয়ানশুর সমস্ত কথাবার্তা শুনে ফেলেছি, তোমার এখন থাকার মতো কোনো জায়গা নেই, তাই তুমি আমার সঙ্গে চলো। কিন্তু চুজিয়া ওকে না বলছিল এবং এটাও বলছিল, আমি চাই আমার মাকে নিয়ে এখান থেকে দূরে কোথাও চলে যেতে। যেটা শুনে মুফ্যাং ওকে বলে, তুমি যদি তোমার নিজের মায়ের কোনো ক্ষতি না চাও, তাহলে চুপচাপ আমার সঙ্গে চলো। এটা শুনে চুজিয়া একটু অবাক হয়ে যায়। আসলে মুফ্যাংও জুয়ানের কথাই কাজ করছে। মুফ্যাং তারপর চুজিয়াকে জড়িয়ে ধরে এবং বলে, আমি তো এখনো পর্যন্ত তোমার মায়ের সঙ্গে কিছুই করিনি, কিন্তু তুমি যদি তোমার মায়ের কোনো ক্ষতি না চাও, তাহলে চুপচাপ আমার সঙ্গে চলো। বাধ্য হয়ে চুজিয়াকে মুফ্যাংয়ের সঙ্গে চলে যেতে হয়। এদিকে ইয়ানশু মন খারাপ করে বসেছিল, তখনই ওর পাশে ওর বাবা এবং অ্যাসিস্ট্যান্ট চলে আসে। ওর বাবা ওকে বলে, তোমার কি দরকার ছিল চুজিয়ার সঙ্গে ঝগড়া করার? আমি জানি না, তুমি যে করেই পারো তাকে বাড়ি ফিরিয়ে আনো। ওর অ্যাসিস্ট্যান্টও ওকে একই কথাই বলছিল। ইয়ানশু বলে, আমিও তো এটাই চাই, কিন্তু আমি ভাবছি ওকে কি করে ফিরিয়ে আনবো। এখানেই একটা ফ্ল্যাশব্যাক থেকে ইয়ানশুর মনে পড়ে, সেদিন পার্টির সময় জিয়াওকে ও তার রুমের দিকেই নিয়ে যাচ্ছিল, কিন্তু মাঝখানে জিয়াও সিঁড়িতে বসে পড়ে এবং বলে, আমি আর যাব না। ঠিক তখনই তংজি ওখানে চলে আসে এবং ইয়ানশুকে বলে, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। এটা বলে ও ইয়ানশুর সঙ্গে কথা বলতে চলে যায়। ওরা যখন কথা বলতেই ব্যস্ত ছিল, তখনই পেছন থেকে জিয়াওকে কোনো একটা মেয়ে এসে তার রুমে নিয়ে যায়। তার মানে এইসব কিছু কি তংজির প্ল্যানিং? প্রেজেন্টে ইয়ানশু সবাইকে বলে, সেদিন কিছু না কিছু তো হয়েছিল, যেটা আমি ঠিক মেলাতে পারছি না। আর আমি এটাও ভাবছি, সেঙ্গুয়ান পরিবারে এত কিছু হয়ে গেছে, তংজি ওদের সঙ্গে অনেকদিন ধরেই কাজ করছে, কিন্তু এত কিছু হওয়ার পরেও তংজি কোনোদিন কেন ওই ফ্যামিলি থেকে বেরিয়ে আসার চেষ্টা করেনি। এই পেন ড্রাইভটা জিয়াও আমাকে দিয়েছিল,
এখানে অন্য কোনো ছবি না বুঝতে পারলেও তংজির চেহারাটা আমি ঠিক বুঝতেই পারছি। এটা শুনে ওর বাবা বলে, তুমি যদি বাকি ছবিগুলো পরিষ্কার করে দেখতে চাও তাহলে আমাকে একবার পেন ড্রাইভটা দাও। আমি পেন ড্রাইভটাকে স্ক্যান করার চেষ্টা করছি। এদিকে আমরা তংজিকে চুয়ানের সঙ্গে দেখব। টংজি এটাই বলছিল ফাইনালি সেই সময়টা চলেই এসছে, যেই সময়টার জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করছিলাম। তখনই ওখানে মুফ্যাং চুজিয়াকে নিয়ে চলে আসে। ওদেরকে দেখে চুজিয়া জিজ্ঞাসা করে গ্র্যান্ডপা কোথায়। মুফ্যাং তখন বলে গ্র্যান্ডপা ঠিক জায়গাতেই আছে, কিন্তু তোমার কাছে এখন দুটো অপশন আছে। একটা অপশন তো এইটা যে তুমি আমাকে বিয়ে করো এবং চুয়ানকে কোম্পানি পেতে সাহায্য করো, না হলে তোমার কাছে দ্বিতীয় অপশনটা হলো তুমি যদি এইসব কথা না মানো তোমারও অবস্থা তোমার বাবার মতোই হবে। চুজিয়া মুফ্যাংকে বিয়ে করবে না তো বলেই দেয়। এটা শুনে চুয়ান বলে, তুমি যদি তোমার মা এবং গ্র্যান্ডপাকে বাঁচাতে চাও তাহলে তোমাকে তো আমাদের কথা মতো কাজ করতেই হবে, কারণ এমনিতেও কোম্পানির অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, আর বাবা আমার নামে কোনো শেয়ারও রেখে যায়নি। ওদের কথাবার্তা থেকে এটা ভালোভাবেই বোঝা যাচ্ছে যে গ্র্যান্ডপা সেদিন প্রপার্টি পেপারে সাইনই করেনি, আর তাছাড়াও সবকিছু চুজিয়ার নামে আছে, তাই ওরা চুজিয়াকে ইউজ করতে চাইছে। এদিকে ইয়ানশুর বাবা সেই পেন ড্রাইভটা স্ক্যান করে ফেলে এবং যেখান থেকে ছবিগুলো পরিষ্কার করে দেখাও যাচ্ছিল। এই ছবিগুলোর মধ্যে একটা ছবি দেখে ইয়ানশু শকড থেকে যায়। পরের দিন সকালে চুয়ান চুজিয়াকে তার মায়ের কাছে নিয়ে যায়। চুজিয়া তার মাকে দেখে ইমোশনাল হয়ে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? এরা তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি তো? চুয়ান তখন বলে, এখনো পর্যন্ত তো কোনো খারাপ ব্যবহার করিনি, কিন্তু তুমি যদি আমাদের কথা মতো কাজ না করো তাহলে কি হবে সেটা আমিও বলতে পারছি না। চুজিয়া তখন তার নামের সমস্ত প্রপার্টি চুয়ানকে দিতে রাজি হয়ে যায়, সেটাও একটা শর্তে যে তার মাকে নিয়ে সে এখান থেকে অনেক দূরে চলে যাবে। কিন্তু চুয়ান বলে, সেরকম তো হবে না, তোমাকে মুফ্যাংকে বিয়ে করতেই হবে, তবেই তুমি আমাকে মা বলার সুযোগ পাবে। এটা শুনে চুজিয়া শকড থেকে যায় এবং জিজ্ঞাসা করে, মুফ্যাং তোমার ছেলে? চুয়ান বলে, এর থেকে তোমার বেশি কিছু জানার দরকার নেই। এদিকে আমরা মুফ্যাংকে চুজিয়ার গ্র্যান্ডপার কাছে দেখব, আর ওদের কথাবার্তা থেকে এটাও জানতে পারবো মুফ্যাং আসলে কেন এরকম করছে। অনেক বছর আগে মুফ্যাং এর বাবা কিছু একটা ভুল করার জন্য চুজিয়ার গ্র্যান্ডপা ওকে কোম্পানির বড় পজিশন থেকে নামিয়ে দিয়েছিল। তখন মুফ্যাং এর বাবা গ্র্যান্ডপার কাছে অনেক রিকোয়েস্টই করেছিল, কিন্তু গ্র্যান্ডপা ওর কোনো কথা শোনেনি, আর তারই বদলা নেওয়ার জন্য মুফ্যাং এইসব কিছু করছে। এদিকে গল্পে আরও একটা টুইস্ট আসে, সেটা হলো চুজিয়ার মা যে এতদিন ডিপ্রেসড হওয়ার আর মানসিক ভারসাম্যহীন হওয়ার নাটক করত, সে আসলে একদমই ঠিক আছে, আর নিজের ক্লায়েন্টকে তার প্রজেক্টও দেখাচ্ছিল। এইসব কিছুর একটা ছবি ইয়ানশু তুলে রাখে, কারণ তার তো চুজিয়ার মায়ের ওপর অনেকদিন আগে থেকেই সন্দেহ হয়েছিল। দেখতে দেখতে চুজিয়া এবং মুফ্যাং এর বিয়ের দিন চলে আসে। চুজিয়ার তো মন একদমই ভালো ছিল না, যেটা থেকে মুফ্যাং বলে, আর একটু স্মাইল তো করো, জানি এটা ফেক বিয়ে, কিন্তু তাও লোককে দেখানোর জন্য একটু হাসো তো। চুজিয়া বলে, আমি তো ভাবতেই পারছি না আমি কখনো তোমাকে বন্ধু ভেবেছিলাম। এর উত্তরে মুফ্যাং বলে, আমার বাবা মায়ের জন্য আমি সবকিছুই করতে পারি, কারণ তারা আমাকে অ্যাডপ্ট করে আমাকে একটা ভালো লাইফ দিয়েছে। আর এখান থেকেই আমরা জানতে পারি যে মুফ্যাং তংজি বা চুয়ান কারোরই ছেলে নয়, ওকে অ্যাডপ্ট করা হয়েছে। বেচারি চুজিয়া আর কি করবে, তাকে তার মায়ের কথা ভেবে এই বিয়েতে রাজি হতেই হয়েছে। এদিকে আমরা চুজিয়ার মাকে দেখব, যার কাছে তার অ্যাসিস্ট্যান্ট গিয়ে বলছে যে সবকিছু আমাদের প্ল্যানিং মতোই হচ্ছে। এখানেই একটা ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারবো যে সেই দিন রাতে টংজি এবং চুজিয়ার মা কথা বলছিল। টংজি চুজিয়ার মাকে এটাই বোঝানোর চেষ্টা করছিল, জিয়াও তোমাকে সত্যিই ভালোবাসে, তুমি কেন তোমার লাইফ খারাপ করছো। কিন্তু চুজিয়ার মা বলেছিল, তুমি জানো না, সেঙ্গুয়ান পরিবারের সবাই খুব খারাপ, তারা আমার থেকে সবকিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। তখনই ওদের ডাকা রিপোর্টার সেই মেয়েটাকে নিয়ে এসে বলে, আপনি ঠিক যেমনটা চাইছিলেন তেমন ভাবেই আমরা জিয়াওয়ের ছবি তুলে নিয়েছি। মানে এই সব কিছু আজ পর্যন্ত যা হয়েছে তার সবকিছুই চুজিয়ার মা করেছে, আর চুয়ান এতদিন যে বসের সঙ্গে কথা বলতো সে আসলে চুজিয়ার মা। এখানেই চুজিয়ার মা এবং তার অ্যাসিস্ট্যান্টের কথাবার্তা থেকে আমরা এটাও জানতে পারি চুজিয়ার মা আসলে তংজিকে ভালোবাসতো, সে তংজির ফিয়ন্সেও ছিল। কিন্তু চুজিয়ার মায়ের একটা খুব বড় রোগ ছিল, যেটা সারানোর জন্য ওকে সেঙ্গুয়ান ফ্যামিলির কাছে সাহায্য চাইতে হয়। সেঙ্গুয়ান ফ্যামিলি তখন ওকে এটা শর্ত দেয়, তোমার ট্রিটমেন্টের পরিবর্তে তোমাকে জিয়াওকে বিয়ে করতে হবে, আর 1 বছরের মধ্যে একটা ছেলে সন্তানের জন্মও দিতে হবে। চুজিয়ার মায়েদের রাজি হয়ে গেছিল, কিন্তু চুজিয়ার মা একটা ছেলেকে জন্ম না দিয়ে চুজিয়াকে জন্ম দিয়েছিল, যেই ব্যাপারটা গ্র্যান্ডপার একটুও ভালো লাগেনি। তাই তো গ্র্যান্ডপা আবারও জিয়াওয়ের বিয়ে দিতে চাইছিল। এইসব কিছু থেকে চুজিয়ার মা অনেকটাই রেগে গেছিল, তাই সে এটাই প্রমিস করেছিল সেঙ্গুয়ান ফ্যামিলিকে সে নষ্ট করে ছাড়বে, যে কাজটা সে অনেকটাই করে ফেলেছে। এইদিকে আমরা চুজিয়াকে দেখবো, ও যখন একা দাঁড়িয়েছিল তখনই মুফ্যাং ওর কাছে আসে এবং ওকে জোর করে রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। চুজিয়া এতে বারণ করলে মুফ্যাং ওকে বলে, তুমি কি ভাবছো ইয়ানশু এসে তোমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাবে?
ঠিক তখনই ওখানে ইয়ানশু চলে আসে এবং চুজিয়াকে বলে চলো আমার সঙ্গে। তখন চুজিয়া বলে কিন্তু আমার মা যে ওদের কবলে আছে। ইয়ানশু বলে তুমি সব সত্যিটা জানো না, চলো আমি তোমাকে সব সত্যিটা খুলে বলছি। জুয়ান, তংজি এবং গ্র্যান্ডপার সেই অ্যাসিস্ট্যান্ট ওরা সবাই একসঙ্গে এটাই আলোচনা করছিল যে ইয়ানশু কি করে জানতে পারলো চুজিয়ার মাই আসলে এইসব কিছু করেছে। তখন জুয়ান বলে ওঠে ও যদি সব সত্যিটা জানতেও পারে তাতে কি হয়েছে, সেঙ্গুয়ান ফ্যামিলির সমস্ত প্রপার্টি তো এখন আমাদের হাতে। তখনই ওখানে গ্র্যান্ডপা চলে আসে এবং বলে তাই নাকি, তোমরা কি কি খারাপ কাজ করেছো তার সব ক্রিমিনাল রেকর্ডই আমি পুলিশের কাছে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে পুলিশ এলো বলে। এইটা শুনে জুয়ান এবং সেই অ্যাসিস্ট্যান্ট গ্র্যান্ডপার পায়েই পড়ে যায়, কিন্তু গ্র্যান্ডপা ওদের কোনো কথাই শোনেনি। এদিকে ইয়ানশু হঠাৎ করেই চুজিয়ার মায়ের সামনে চলে যায়। ইয়ানশুকে এখানে দেখে চুজিয়ার মাও অনেকটা শকড হয়ে যায়। ইয়ানশু যা কিছু হয়েছে সবকিছু চুজিয়ার মাকে বলতে শুরু করে এবং এটাও বলে তুমি মেনেই নাও যে এইসব কিছু তুমি করেছো। কিন্তু চুজিয়ার মা সবকিছু জানার পরেও না জানার ভান করতে থাকে এবং বলে আমি শুধুমাত্র ডিপ্রেসড হওয়ার নাটক করেছিলাম, কারণ আমি যদি এরকম না করতাম সেঙ্গন পরিবার থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হতো। ইয়ানশু বলে শুধু এটুকুই নয়, জিয়াওয়ের সঙ্গে যা কিছু হয়েছে তার সবকিছু তুমিই করেছো, এটা তুমি কেন মেনে নিচ্ছ না। একটা পর্যায়ে চুজিয়ার মা খুব রেগে যায় এবং মেনেই নেয় যে এইসব কিছু সে করেছে। ঠিক তখনই ওখানে চুজিয়া চলে আসে, যে ওদের সমস্ত কথাবার্তাই শুনে ফেলেছিল। তাই তার মাকে জিজ্ঞাসা করে মা তুমি কেন এরকম করেছো। তখন চুজিয়ার মা বলে তোমার গ্র্যান্ডপাই আমাকে এইসব কিছু করতে বাধ্য করেছে, জোর করে আমাকে তোমার বাবার সঙ্গে বিয়ে দিয়েছিল। তারপর তুমি জন্ম হওয়ার পর আমাকে বাড়ি থেকে বের করার চেষ্টাও করেছিল, কারণ আমি ছেলে জন্ম দিতে পারিনি। চুজিয়া বলে মানলাম যে গ্র্যান্ডপা তোমার সঙ্গে ভুল করেছিল, কিন্তু বাবা তো নির্দোষ, বাবা তো এইসব কিছুর কিছুই জানতো না। এইটা বলেই চুজিয়া তার মাকে একটা রেকর্ডিং শোনায়, যেটা ওর বাবা অনেকদিন আগে ওর মায়ের জন্য করে রেখেছিল, যেখানে চুজিয়ার বাবা ওর মাকে বলে আমি তোমাকে অনেকটাই বেশি ভালোবাসি, কিন্তু আমি এটা জানতাম না যে আমার বাবা তোমাকে আমার সঙ্গে জোর করে বিয়ে দিয়েছিল। আর আমি এটাও জানতাম না যে তোমার মনে আসলে অন্য কেউ আছে। আমি ভালো করেই জানি তুমি এখন সেঙ্গুয়ান পরিবারের ওপর বদলা নিতে চাও, কিন্তু এইসব কিছুর জন্য আমি তোমাকে কখনোই দোষ দিইনি, কারণ আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আর আমার নামের সমস্ত প্রপার্টি আমি আমার মেয়ে এবং তোমার নামে করে দিয়ে যাচ্ছি, যাতে তোমরা এইগুলো দিয়ে বাকি জীবনটা সুখে শান্তিতে কাটিয়ে দিতে পারো। রেকর্ডিংটা শোনার পর চুজিয়ার মাও বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে। পরের দিন ওরা দুজন কোম্পানির একজন এমপ্লয়ির সঙ্গে দেখা করে এবং নিজেদের নামের কিছু প্রপার্টি বিক্রি করে কোম্পানিতে যেসব শেয়ার হোল্ডারের টাকা ডুবে গেছিল তাদেরকে তাদের টাকা ফেরত দিয়ে দেয় এবং বাকি কিছু টাকা তারা অনাথ আশ্রমেও দান করে। এইসব কিছুর পর ইয়ানশু চুজিয়াকে বলে ফাইনালি সবকিছু শেষ হলো। চুজিয়া বলে হ্যাঁ। ইয়ানশু বলে আমি আমাদের হ্যাপি কোঅপারেশনের ব্যাপারে বলছি। এটা শুনেই তো চুজিয়ার একটু মন খারাপ হয়ে যায়, কারণ ইয়ানশুর সঙ্গে ওর ফিয়ন্সি হওয়ার নাটক করতে করতে চুজিয়া তো সত্যিই ওকে পছন্দ করে ফেলেছে। কিন্তু তবুও সে মন খারাপ করে তার হাতের আংটিটা খুলে ইয়ানশুকে ফেরত দেয়। ইয়ানশু তখন হেসেই বলে আমি তোমাকে নতুন একটা আংটি দেওয়ার ব্যবস্থা করছি। এটা বলার পরে ওরা দুজনেই স্মাইল করে। পরে তিনি ইয়ানশু চুজিয়ার জন্য নতুন একটা আংটি আনে এবং বলে এই বাচ্চা মেয়ে তুমি আমাকে বিয়ে করে নাও। চুজিয়াও অনেক খুশির সঙ্গে ওর আংটিটা অ্যাকসেপ্ট করে নেয় এবং ওকে বিয়ে করার জন্য রাজিও হয়ে যায়। এইরকম হ্যাপি এন্ডিং এর সঙ্গেই এই পুরো ড্রামাটা শেষ হয়ে যায়। তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই গল্পটা। থ্যাংক ইউ।